তা হয় না, তুমি ব্যথা পাবে না একদম। হিরো কোনো ব্যথা পাবে না। হিরো ব্যথা পেলে নূরের একদম ভালো লাগে না, অনেক পচা লাগে, এতগুলো কষ্ট হয়। নূর নিজের বুকের বাম পাশে আঙুল ঠেকিয়ে বলল। এখানে অনেক ব্যথা হয়, তাই তুমি কোনো ব্যথা পাবে না। নূরের কথায় আদিত্য অবাক চোখে তাকিয়ে রইল। নূরের কথার মর্ম নূর না বুঝলেও আদিত্য ঠিকই বুঝতে পারছে। আজ তার বউটার চোখে সে নিজের জন্য আকুলতা দেখতে পাচ্ছে। স্বামীর কষ্টে সে নিজেও ব্যথিত হচ্ছে। এই যে এক পরম পাওয়া আদিত্যের জন্য, সে তার নিষ্পাপ বউয়ের হৃদয়ে জায়গা করে নিয়েছে। আর কি লাগে তার? আদিত্য মুচকি এসে বলল। ব্যথা পেয়েছি তো কি হয়েছে? আমার অ্যাঞ্জেলটা তো জাদু জানে, সে তার জাদু দিয়ে আমার সব ব্যথা দূর করে দিবে, তাই না? হ্যাঁ, দিব তো জাদু করে। কথাটা বলে নূর আদিত্যের মুখটা ধরে শুধু কপালে না, সারা মুখে চুমুতে চুমুতে ভরিয়ে দিল। আদিত্য তার বইয়ের স্নিগ্ধ পরশে কোনো এক সুখের মহাসমুদ্রের অতলে তলিয়ে যাচ্ছে। নিজের সব ব্যথা মুহূর্তেই হাওয়ায় মিলিয়ে গেল। নূর চুমু দেওয়া শেষে বলে উঠল। দেখেছো, অনেকগুলো জাদু করে দিয়েছি, আর কোনো ব্যথা থাকবে না। আদিত্য প্রশান্তির হাসি দিয়ে নূরকে আবারও বুকের মাঝে ঝরিয়ে নিল। একটু পরে নীলা ট্রেতে করে খাবার নিয়ে রুমে ঢুকলো। নীলাকে আসতে দেখে আদিত্য বলে উঠল। তুমি একটু ওর কাছে থাকো, আমি ফ্রেশ হয়ে আসছি। আদিত্য মাথা ঝাঁকিয়ে সায় জানালো। আদিত্য ওয়াশরুমে যেতেই নীলা খাবারের ট্রে টেবিলের উপর রেখে নূরের সামনে এসে বসলো। নীলা নীলা নিচে বিহানের কাছ থেকে সব বিস্তারিত শুনেছে। আদিত্য আর বিহান বাসায় আসার সময় ওদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। ভাগ্যক্রমে কারোরই তেমন গুরুতর কিছু হয়নি, তবে আদিত্যের জ্ঞান ছিল না, তাই বিহান তাকে হসপিটালে নিয়ে গিয়েছিল। আবিরকেও ফোন করে ডেকে নিয়েছিল, বাসায় কাউকে জানায়নি যাতে কেউ চিন্তা না করে। নীলা নূরের দিকে তাকিয়ে বলল। আপু শোনো, ভাইয়া কিন্তু আজকে অনেক ব্যথা পেয়েছে, তাই তুমি তাকে একদম জ্বালাবে না কেমন? না হলে কিন্তু ভাইয়া আরো ব্যথা পাবে। নূর দ্রুত মাথা নেড়ে বলল। না না, আমি হিরোকে একদম ব্যথা পেতে দেব না। আমি একদম গুটকাল হয়ে থাকবো। নীলা মুচকি হেসে বলল। ঠিক আছে, তাহলে আজকে আমি তোমাকে খাইয়ে দিই। ভাইয়া তোমাকে খাওয়াতে গেলে তার কষ্ট হবে, তাই আজকে আমার হাতেই খাও। নূর মুখটা মলিন করে বলল। আচ্ছা। তারপর নীলা নূরকে খাইয়ে দিল। একটু পরে আদিত্য ওয়াশরুম থেকে বের হলে নীলা নিজের রুমে চলে গেল। আদিত্য নূরের সামনে এসে বসে বলল। তুমি নিশ্চয়ই না খেয়ে আছো, চলো আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। নূর বলে উঠল। না না, তার দরকার নেই। নীলা আমাকে মাত্রই খাইয়ে দিয়ে গেছে। তুমি ব্যথা পেয়েছো তো, তাই আমি আজ নীলার কাছেই খেয়ে নিয়েছি। আমি তোমাকে একদম জ্বালাবো না। আদিত্য মুচকি হেসে বলল। কে বলেছে তুমি আমাকে জ্বালাও? তোমাকে খাইয়ে দিতে আমার অনেক ভালো লাগে, তাই কখনো এই কথা বলবে না। আজ খেয়েছো ঠিক আছে, কিন্তু এরপর থেকে তোমাকে শুধু আমি খাইয়ে দেবো, বুঝছো? নূর ঘাড় কাত করে বলল। আচ্ছা, তাহলে এখন তুমি খেয়ে নাও কেমন? আদিত্য হালকা মাথা ঝাঁকিয়ে খাবারের প্লেট নিয়ে খেতে শুরু করলো, কিন্তু হাতে একটু ছিঁড়ে যাওয়ায় ঠিকমতো খেতে পারছে না আদিত্য। হাত নাড়ালে ব্যথা পাচ্ছে। নূর আদিত্যের দিকে তাকিয়েছিল, তাই বিষয়টা খেয়াল করলো। নূরের অনেক খারাপ লাগছে। নূর আদিত্যের কাছে এগিয়ে গিয়ে আদিত্যের হাত থেকে প্লেট নিয়ে বলে উঠল। আসো, আমি তোমাকে খাইয়ে দিই। তোমার তো কষ্ট হচ্ছে, তাই না? আদিত্য অবাক নয়নে নূরের দিকে তাকিয়ে রইল। যে মেয়ে নিজেই হাতে খেতে পারে না, সেই কিনা তাকে খাইয়ে দিতে যাচ্ছে। নূরের এমন কেয়ার দেখে আদিত্যের চোখ দুটো চিকচিক করে উঠল, তবু মুচকি হেসে বলল। থাক, দরকার নেই, আমি খেতে পারবো, তোমার কষ্ট করতে হবে না। নূর বলে উঠল। আমি বললাম না খাওয়াবো মানে আমি খাওয়াবো। তুমি না খুব দুষ্টু হয়ে গেছো, আমার কথা একটুও শোনো না। এখন চুপচাপ মুখ খোলো। নূরের এমন শাসন দেখে আদিত্য নিঃশব্দে হাসলো। তারপর নূরের কথা মতো হাঁ করলো। নূর এক লোকমা ভাত নিয়ে আদিত্যের মুখে দিতে গেলে অর্ধেক ভাত নিচেই পড়ে যায়। কিছু অংশ আদিত্যের মুখে দিতে সক্ষম হয় নূর। এতেও যেন পরম সুখ আদিত্যের। আজ তার এঞ্জেলটা সত্যিকারের বইয়ের মতো
তার কেয়ার করার চেষ্টা করছে। আর কি চাই আদিত্যের? নূর ঠিক মতো পারছে না দেখে আদিত্য নূরের হাতের উপর হাত রেখে নূরের হাত ধরে খাবার নিজের মুখে আনতে সাহায্য করলো। আজকের মতো তৃপ্তি যেন আদিত্যের কখনোই হয়নি। আদিত্যের মা মারা যাওয়ার পর আর কেউ কখনো আদিত্যকে খাইয়ে দেয়নি, তবে আজ তার এঞ্জেল এই সুখটাও এনে দিল। খাওয়া দাওয়া শেষে একটু পরে আদিত্য নূর শুয়ে পড়ল। আদিত্য চিত হয়ে শুয়ে আছে আর নূর নিজের বালিশ কাত করে আদিত্যের দিকে মুখ করে শুয়ে আছে। মুখটা কেমন ছোট করে আদিত্যের দিকে একবার তাকাচ্ছে, আবার চোখ নামিয়ে ফেলছে। নীলা বলেছে আদিত্য ব্যথা পেয়েছে, তাই তো সে আজ আদিত্যের বুকে শুচ্ছে না। যদি হিরো ব্যথা পায় এটা ভেবে, তবে আদিত্যের বুকে না শুতে পেরে নূরের কেমন যেন ভালো লাগছে না। আদিত্য নূরের দিকে তাকিয়ে বলল, কি হলো আঞ্চল, আজকে আমার বুকে ঘুমাবে না? নূর মুখটা ছোট করে বলল, না, তুমি তো ব্যথা পেয়েছো, আমি তোমার বুকে শুলে তোমার কষ্ট হবে। কে বলেছে তোমাকে? বরং তুমি আমার বুকে ঘুমালে আমার ব্যথা আরও তাড়াতাড়ি সেরে যাবে, জানো? কারণ তুমি যে আমার জাদুকর। আদিত্য নূরের দিকে হাত মেরে দিয়ে বলল। এসো আমার কাছে। নূর এতক্ষণ ইতস্তত করলেও আদিত্যের কথায় হাসি মুখে এগিয়ে গিয়ে আদিত্যের বুকে আস্তে করে শুয়ে পড়ল। আদিত্য শরীরে হালকা ব্যথা পেলেও তার মনের প্রশান্তির কাছে এই ব্যথা কিছুই না। এঞ্জেলটাকে বুকে না নিলে যে তার নিজেরও ঘুম আসবে না। আদিত্য দুই হাতে নূরকে জড়িয়ে ধরে প্রশান্তিতে চোখ জোড়া বন্ধ করে নিল। আরও 5 দিন পার হয়ে গেছে। আদিত্য এখন প্রায় সুস্থ। এখন আবার অফিসেও যেতে শুরু করেছে আদিত্য। মাত্রই বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হয়েছে আদিত্য। গাড়িতে বিহান ড্রাইভ করতে করতে বলে উঠল, আদি, ইনফরমেশন কারেক্ট। আমাকে অ্যাক্সিডেন্ট ওই হালারপুর রশিদ খানের লোকেরা করছে। ওরা তো আমাকে মারার লাইগা অ্যাক্সিডেন্ট করছে, তয় আমাকে কপাল ভালা দেখা বেচা গেছি গা। আদিত্য বলে উঠল, জানতাম এটা ওদের কাজ হতে পারে। কাপুরুষের মতো পেছন থেকে বার করাই ওদের অভ্যাস। সেদিন আমরা ওর লোককে মেরেছি, সেটাকে বদলে নেওয়ার জন্য ওরা এসব করেছে। তাহলে এখন কি করবার চাস? আপাতত কিছু না, ওদেরকে একটু স্পেস দেব। ওরা যখন বড় কোনো ক্রাইম করার প্ল্যান করবে তখন ওদের হাতে নাতে ধরে উচিত শিক্ষা দেব। হ্যাঁ ঠিক আছে, তুই যেমতে কস। আচ্ছা শোনো, আমাদের বাসায় আর বাসার এরিয়ার চারপাশে সিকিউরিটি আরও বাড়িয়ে দিতে হবে। আমি নূরকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না। আমার শত্রুরা আমাকে দমন করার জন্য নূরের ক্ষতি করার চেষ্টা করবে, তাই আমাদের আগে থেকে প্রস্তুত থাকতে হবে। টেনশন লইস না, সব হইয়া যাবো গা। অনেকক্ষণ হলো আবির এসেছে। নূরের সাথে বসে বসে আড্ডা দিচ্ছে আর এদিক ওদিক তাকিয়ে নীলাকে খুঁজছে। আজ তো মেয়েটার সাথে কথা বলতেই হবে, তার আসলে হয়েছেটা কি সেটা জানতেই হবে, না হলে কিছুতেই শান্তি পাচ্ছে না। এসব ভাবনার মাঝে আবির দেখলো নীলা ছাদে কাপড় শুকাতে যাচ্ছে। এটা দেখে আবির নূরকে বলল, ভাবিডল, তুমি খেলা করো, আমি এখনই আসছি। হ্যাঁ আচ্ছা। আবির তড়িঘড়ি করে ছাদের দিকে দৌড়ালো। ছাদে এসে আবির ছাদের দরজা ঠাস করে বন্ধ করে দিল। নীলা কাপড় নাড়ছিল। দরজা বন্ধ হওয়ার শব্দে পিছনে ফিরে তাকালো নীলা। আবিরকে এখানে দেখে একটু চমকে গেল নীলা। তবুও কিছু না বলে চুপচাপ হেঁটে আবিরের পাশ কাটিয়ে চলে যেতে নিলেই আবির খপ করে নীলার হাত চেপে ধরল। নীলা একটু কেঁপে উঠল, হাত ছাড়ানোর জন্য মোচড়ামুচড়ি করতে লাগলো। আবির এবার একটানে নীলাকে নিয়ে দেয়ালের সাথে চেপে ধরে চোয়াল শক্ত করে বলল, এই মেয়ে, সমস্যা কি তোমার? হ্যাঁ, এমন আজব বিহেভ করছো কেন? মাথায় কি গ্যাস্ট্রিক হয়েছে? টেল মি ড্যাম ইট। নীলা অন্যদিকে মাথা ঘুরিয়ে রেখে বলল, কিছুই হয়নি, আমাকে ছাড়ুন, যেতে দিন প্লিজ। আবির এবার আরো একটু রাগী কণ্ঠে বলে উঠল, হয়নি মানে? আমাকে কি তোমার ইডিয়েট মনে হয়? আমি কিছু বুঝতে পারি না? কয়েকদিন হলো দেখছি তুমি আমাকে চরম পরিমাণে অ্যাভয়েড করছো। আমার সাথে কথা বলো না, কিছু বলে জবাব দাও না। আমি যতক্ষণ এই বাসায় থাকি তুমি নিজের রুমে বসে থাকো। কেন করছো এমন? কিছু কি হয়েছে বলো? আমার কোনো কাজে যদি তুমি নারাজ হয়ে থাকো তাহলে সেটা আমাকে বলো। এভাবে ইগনোর কেন করছো? নীলার ভীষণ কান্না পাচ্ছে। তবুও সে নিজেকে আটকে রেখে বলে উঠল, নিজেকে এত গুরুত্বপূর্ণ ভাবার কিছুই নেই।
আপনি আমার তেমন কিছুই হন না যে আপনার উপর আমি নারাজ হব। এটা আমার লাইফ, আমি যেভাবে খুশি সেভাবে থাকবো। সেটা নিয়ে আপনাকে কৈফিয়ত দেওয়া আমি জরুরি মনে করছি না। আমি যাই করি না কেন তাতে আপনার কি? নীলার কথায় আবিরের রাগ আরও তরতর করে বাড়তে লাগলো। আবির এক হাতে নীলার চোয়াল শক্ত করে ধরে নিজের দিকে ঘুরিয়ে বলল, আমার কি, তাই না? তুমি বোঝো না আমার কি? এতটাও অবুঝ তুমি না যে আমার মনের কথা তুমি বোঝো না। তুমি কি দেখতে পাচ্ছ না তোমার ইগনোরেন্স আমাকে কতটা পোড়াচ্ছে? ভালোবাসি তোমাকে, ড্যামিট। নীলা চমকে তাকালো আবির চোখের দিকে। এই চোখের ভাষায় যে আবিরের কথার সত্যতা দেখতে পাচ্ছে। উনি কি সত্যি ওকে ভালোবাসে? পরক্ষণে নীলার শরীফা বেগমের বলা কটু বাক্যগুলো মনে পড়ে গেল। নীলা আর সহ্য করতে পারল না। সর্বশক্তি দিয়ে আবিরকে ধাক্কা মেরে নিজের থেকে সরিয়ে দিল। তারপর তীব্র কণ্ঠে বলে উঠল, অনেক হয়েছে। কি পেয়েছেন কি আপনারা? হ্যাঁ, আমাকে কি খেলনার পুতুল পেয়েছেন? যার যা খুশি তাই করে যাবেন আমার সাথে। ছেলে এসে ভালোবাসার কথা বললেন, আর মা এসে আমাকে আমার পরিবারকে অপমান করে যা খুশি তাই বলে চলে যাবেন। এটা আপনাদের মা ছেলের কোনো খেলা নাকি? আবির অবাক হয়ে ভ্রু কুঁচকে বলল, এক মিনিট, মা বলেছে মানে? তার মানে মা তোমাকে কিছু বলেছে, তাই না? কি বলেছে মা তোমাকে? সেটা আপনি আপনার মাকে গিয়ে জিজ্ঞেস করুন। আর প্লিজ আমার কাছ থেকে দূরে থাকবেন। এটা আমার বোনের বাসা। আমি শুধু আমার আপুর জন্য এখানে আছি। আমি চাই না আমার জন্য এ বাসায় কোনো সমস্যা হোক। তাই প্লিজ আমাকে আর জ্বালাবেন না দয়া করে। কথাগুলো মোড়ে বলে নীলা চলে যেতে নিলেই আবির আবারও নীলার হাত ধরে টান দিয়ে নিজের সাথে আটকে নিয়ে বলল, যাবার আগে ভালো করে শুনে যাও। আমার মা তোমার সাথে খারাপ ব্যবহার করে থাকলে তার জন্য আমি অনেক দুঃখিত। প্লিজ পারলে ক্ষমা করে দাও। তবে তাই বলে যে তুমি আমার কাছ থেকে ছাড়া পেয়ে যাবে সেটা কখনো ভেবো না। আবির রহমানের ভালোবাসা এত সস্তা নয় যে এইটুকু ঠুনকো কারণেই সব শেষ হয়ে যাবে। ভালো তো তোমার আমাকে বাঁচতেই হবে, মিস কচিলঙ্কা। কথাটা বলে আবির নীলার গালে একটা চুমু খেয়ে নীলাকে ছেড়ে দিয়ে সোজা দরজা খুলে বেরিয়ে গেল। আর নীলা ওখানেই হয়ে দাঁড়িয়ে আবিরের শেষের কথাগুলো ভাবতে লাগলো। শরীফা বেগম ড্রয়িং রুমের সোফায় বসেছিলেন। আশরাফ রহমান অফিসে গেছেন। তখনই আবির ওখানে হনহন করে এলো। শরীফা বেগমের দিকে তাকিয়ে শক্ত গলায় বলল, তুমি কি বলেছ নীলাকে? শরীফা বেগম ভ্রু কুঁচকে বলল, এটা কি ধরনের ব্যবহার আবির? মায়ের সাথে কিভাবে কথা বলতে হয় তা কি ভুলে গেছো তুমি? আবির নিজের রাগ সহ্য করতে না পেরে টি টেবিলের উপরে থাকা ফুলদানিটা হাতে নিয়ে ফ্লোরে ঠাস করে আছাড় মেরে রাগী কণ্ঠে বলে উঠল। টেল মি ড্যামিট, হোয়াট ডিড ইউ সে টু হার? আবিরের হঠাৎ এমন ব্যবহারে শরীফা বেগম চমকে গেলেন। আবিরকে এত রাগ করতে সে কখনো দেখেনি। উনি বুঝতে পারলেন ছেলে তার উপর রেগে আছে। তাই উনি বলে উঠলেন, কি বলবো, ওদের মতো থার্ড ক্লাস মেয়েদের যা বলার দরকার তাই বলেছি। ওরা পুরো প্ল্যানিং করে আদিত্যকে ফাঁসিয়ে ওই পাগল মেয়েটাকে ওর গলায় ঝুলিয়ে দিয়েছে। এখন আবার ছোটটাকে লেলিয়ে দিয়েছে তোর পেছনে। ভাবতে পারিস কত বড় ধান্দাবাজ ওরা। আবির হঠাৎ গহর কাঁপিয়ে হেসে উঠল। হাসতে হাসতে হাতি তালি বাজাতে লাগলো। আবিরের কাণ্ড দেখে শরীফা বেগম একটু থতমত খেয়ে গেলেন। আবির কোনো রকমে এক সময় হাসা বন্ধ করে তিরস্কার করে বলে উঠল, ওয়াও মা, ইউ আর গ্রেট। নট অনলি গ্রেট, ইউ আর সুপার গ্রেট। সত্যি তুমি আজ একটা প্রবাদ বাক্য সত্যি করে দিলে। যার মনে যা ফাল দিয়ে ওঠে তা। মানে? মানে যে যেমন মনের মানুষ তার কাছে বাকি সবাইও তেমনই মনে হয়। শরীফা বেগম তেতে উঠে বললেন, আবির কি বলতে চাও তুমি? ভুলে যেও না তুমি তোমার মায়ের সম্বন্ধে কথা বলছো। আফসোস মা, এটাই তো করতে পারি না। ভুলতে পারি না যে তুমি আমার মা, যে মা নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারে। আবির, ডোন্ট শাউট মা, চিল্লিয়ে লাভ নেই। তুমি কি ভেবেছো আমি কিছু জানি না? সবই জানি আর বুঝি আমি। তুমি যে কেন নূর ভাবিদের সহ্য করতে পারো না সেটা আমি কি বুঝি না ভেবেছো? কি বলতে চাও তুমি?
তুমি ভালো করেই জানো আমি কি বলতে চাই। আয়াত না হয় ছোট ছিল, তাই হয়তো ওর সবকিছু মনে নেই, তবে আমার সবকিছু মনে আছে মা। কিভাবে তুমি আদি ভাইকে ছোটবেলায় অত্যাচার করতে, তার সবই আমার মনে আছে। আদি ভাই নিজের কষ্ট কাউকে বলতো না, ঘরের এক কোনায় বসে মা বাবার ছবি বুকে জড়িয়ে একা একা কাঁদতো। আমি দেখেছি ভাইয়ের সেই অসহায়ত্ব, ভাইয়ের কষ্ট দেখে আমি নিজেই কেঁদে ফেলতাম। কিন্তু তোমার মতো পাষাণের মন গলতো না। কতটা পাষাণ হলে কেউ এমন মা বাপ ছাড়া মাসুম মেতিম বাচ্চাটাকে কষ্ট দিতে পারে? ছি, ভাবতে আমার শরীরে কাঁটা দিয়ে ওঠে। কথাগুলো বলতে বলতে আবিরের চোখ ভরে উঠল। চোখের পানি মুছে আবার বলে উঠল, আর যখনই ভাই টাকা পয়সাওয়ালা হয়ে গেল, হঠাৎই তখন ভাইয়ের প্রতি তোমার দরদ একদম উপসে পড়লো। তুমি কি ভেবেছ আমি কিছুই বুঝি না? তুমি ভেবেছিলে সারা জীবন ভাইয়ের টাকায় আয়েশ করবে আর সম্পত্তি নিজের করে নেবে। কিন্তু যখনই ভাইয়া বিয়ে করলো, তোমার সেই স্বপ্ন ভেঙে যেতে শুরু করায় তোমার এত রাগ, তাই না? আর এই জন্য তুমি ভাবিয়া তার পরিবারকে সহ্য করতে পারো না। ঠিক বলেছি না? আবিরের কথা শরীফা বেগম থতমত খেয়ে গেলেন। তার ছেলে যে তার সব কিছু জানে সেটা তো তার জানাই ছিল না। এখন ছেলেকে কি বলবেন তিনি? তবুও আমতা আমতা করে বলল, দেখো, এমন কিছু না। আর আমি যা করেছি তা তোমাদের ভালোর জন্যই করেছি, তোমাদের উন্নত ভবিষ্যতের জন্যই করেছি। টু হেল ইওর ভবিষ্যৎ। এমন ভবিষ্যতে আমি লাথি মারি। আমাকে কি নিজের মতো স্বার্থপর ভেবেছ নাকি? কখনোই না। আমাকে কখনো নিজের মতো ভাববে না। একটা কথা ভালোভাবে কান খুলে শুনে রাখো মা, আমার বউ যদি কেউ হয় তাহলে সেটা নীলাই হবে, অন্য কেউ না। আমাকে তোমার কন্ট্রোলে রাখার মোটেও চেষ্টা করবে না। শেষমেশ ছেলেকেও হারাবে তুমি, কথাটা মনে রেখো। কথাটা বলে আবির হনহন করে বেরিয়ে গেল। শরীফা বেগম রাগে কিরমির করতে লাগলো। আজ ওই মেয়েটার জন্য তার ছেলে তার সাথে এমন ব্যবহার করে গেল। সব ওই পাগল মেয়েটার জন্য হয়েছে। ওই মেয়েটাকে তো কিছুতেই ছাড়বো না, ওর একটা ব্যবস্থা তো আমি করেই ছাড়বো। শরীফা বেগম মনে মনে এসব প্ল্যান করতে লাগলো। এদিকে এতক্ষণ ধরে আবিরের সব কথা আয়াত উপর থেকে শুনেছে। ওর বিশ্বাসই হচ্ছে না যে ওর মা সত্যি এরকম। এই জন্যই বুঝি বিয়ান সবসময় ওর মাকে নিয়ে কটু বা কথা শোনায়। রাত 10টা। আদিত্য আর নূর একটু আগেই ডিনার শেষ করে এসেছে। আদিত্যের একটু পানির পিপাসা পেয়েছিল, তাই সে গ্লাসে পানি ঢেলে মাত্রই মুখে দিয়েছিল। তখনই হঠাৎ নূর বলে উঠল, আচ্ছা হিরো, ঠোঁটকি খাওয়া যায়? বেচারা আদিত্যের গলায় পানি আটকে গেল নূরের কথা শুনে। বিষম খেয়ে নাক মুখ দিয়ে পানি উঠে গেল। কাশতে কাশতে বেচারার হাল বেহাল। কোনো রকমে নিজের কাশি থামিয়ে নূরের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, কি বললে তুমি? নূর আবারও সোজাসাপটা বলে উঠল, বলছি যে ঠোঁটকি খাওয়া যায়, খেতে কেমন লাগে? ওটা কি ইয়াম্মি? আদিত্যের এবার চোখ বেরিয়ে আসার উপক্রম। আদিত্য আমতা আমতা করে বলল, তো তুমি কোত্থেকে শুনেছো এসব? ছোটকে আবার খাওয়া যায় নাকি? হ্যাঁ, যাই তো। আজ না আমি টিভিতে দেখেছি, একটা ছেলে মেয়ে একজন আরেকজনের ঠোঁট খাচ্ছিল। ওদের দেখে মনে হচ্ছিল ওদের ঠোঁট খেতে অনেক মজা লাগছিল। নিশ্চয়ই অনেক ইয়াম্মি খেতে, আমিও খাবো ঠোঁট। আদিত্য হতভম্ব হয়ে গেল। কি বলে এই মেয়ে? সে কি টিভিতে বসে বসে এইসব দেখে? আদিত্য বিস্ময় নিয়ে বলল, তুমি টিভিতে বসে বসে এইসব দেখো? হ্যাঁ দেখি তো, তাতে কি হয়েছে? তাতে অনেক কিছু হয়েছে। এসব পচা জিনিস, এগুলো দেখতে হয় না, খবরদার। আর দেখবে না ওসব। কেন কেন দেখবো না? পচার কি হলো এখানে? ওরা তো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, একদম পচা ছিল না। আমি তো দেখবই। আর এখন আমি ঠোঁট খাবো। আচ্ছা, আমি তোমার ঠোঁট খাই কেমন? কথাটা বলে নূর আদিত্যের ঠোঁটের দিকে এগিয়ে আসতে লাগলো। আদিত্যের এবার চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। বেচারা ঢোক গিলে তড়িৎ গতিতে সরে গিয়ে বলে উঠল, এই একদম না। কি করছো এসব? চুপ করে বসো। আদিত্যের কথায় নূর মুখ ছোট করে বসে রইল। আদিত্য বুকে হাত দিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। কেমন একটা উইয়ার্ড সিচুয়েশনে পড়ে গেছে। কি করবে এখন বুঝতে পারছে না ও। নিজেকে একটু শান্ত করে নূরের সামনে বসে শান্ত সুরে বলল, দেখে আঞ্চল, এসব করতে হয় না। তোমার এসব করার সময় হয়নি এখনো। নূর ঠোঁট উল্টিয়ে বলল,
তো কখন আসবে সেই সময়? সেটা তো জানি না, তবে যখন আসবে তখন তুমি নিচে বুঝতে পারবে। নূর হালকা অভিমানের সুরে বলে উঠল। হ্যাঁ, আমি জানি তুমি এমনি বলছো এসব, আমাকে ঠোঁট খেতে দিবে না তো তাই এসব বলছো। আমি বুঝি না, আমি সবই বুঝি, আমি অনেক ইন্টেলিজেন্ট। ঠিক আছে, তুমি তোমার ঠোঁট খেতে না দিলে দুনিয়াতে কি তোমারই একা ঠোঁট আছে? আর কারণেই বুঝি আমি অন্য কারো ঠোঁট খাবো। কথাটা শোনার সাথে সাথে আদিত্যের মাথায় আগুন জ্বলে উঠল। আদিত্য রাগে এই মুহূর্তেও নূরের মানসিক অবস্থার কথা ভুলে গিয়ে জোরে ধমক দিয়ে বলল। শাট আপ ইডিয়েট, কি আবল তাবল কথা বলছো এসব? আর কখনো এসব কথা বললে ধরে একটা আছাড় মেরে দেবো। আদিত্যের ধমক শুনে নূর ঠোঁট ফুলিয়ে নেকা কান্না শুরু করে দিল। কাঁদতে কাঁদতে বলতে লাগলো। আমাকে বকাতে, পচা একটা পচা হিরো, একে তো ঠোঁট খেটিয়ে দিল না, আবার আমাকে বকাও দেয়। পচা পচা পচা, তোমার সাথে কথা নেই, কাটটি। নূর ওই মান করে বেড থেকে উঠে সোফায় গিয়ে বসলো। আদিত্য চোখ বন্ধ করে নিজের রাগকে কন্ট্রোল করে নিল। ও তো ভুলে গিয়েছিল যে নূর কতটা অবুঝ। এভাবে ওর উপর রাগ করাটা ঠিক হয়নি। আদিত্য চোখ খুলে নূরের দিকে তাকালো। নূর সোফায় বসে নাক টেনে টেনে গাল ফুলিয়ে অভিমান করে অন্যদিকে তাকিয়ে আছে। রাগের মাথায় নূরকে ধমক দিয়েছে। এখন নিজেরই আফসোস লাগছে আদিত্যের। ইস, অ্যাঞ্জেলাকে কিভাবে বকা দিলাম। পরিটা আমার কেমন অভিমান করে আছে। এখন এই মান ভাঙাতে না জেনে কত মেহনত করতে হয়। আদিত্য আস্তে করে উঠে গিয়ে নূরের পাশে বসলো। আদিত্যকে আসতে দেখে নূর মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। আদিত্য নরম সুরে বলল। আই এম সরি সোনা পাখি, আমি তোমাকে বকা দিতে চাইনি। আসলে তোমার এই কথাটাই আমার রাগ উঠে গিয়েছিল, তাই বকা দিয়ে ফেলেছি। আদিত্য দুই কানের লতি ধরে বলল। এই দেখো, কান ধরছি, আর হবে না এমন। হিরো অনেকগুলো সরি, প্লিজ মাফ করে দাও। তাকো আমার দিকে। নূর আর চোখে তাকিয়ে দেখলো আদিত্য কান ধরে অপরাধী ফেস বানিয়ে আছে। নূরের একটু মায়া হলো। ক্ষমা করবে কি করবে না তাই ভাবছে। নূরকে চুপ থাকতে দেখে আদিত্য বলে উঠল। ঠিক আছে, ক্ষমা না করলে আর কি করার। ভেবেছিলাম কালকে অ্যাঞ্জেলের জন্য রসমালাই নিয়ে আসবো, কিন্তু অ্যাঞ্জেল তো কথাই বলছে না। তাহলে আর কিভাবে আনবো? নূর এক লাফে আদিত্যের দিকে তাকিয়ে উৎসাহ কণ্ঠে বলে উঠল। সত্যি রসমালাই আনবে? আদিত্য বলে উঠল। কিভাবে আনবো? আমাকে তো তুমি মাফই করছো না। না না, মাফ করে দিয়েছি তো। লড়াই লড়াই ফিটুস, আমি আর তুমি জানটুস। আদিত্য বলে উঠল। নূরের এমন অদ্ভুত কথা শুনে আদিত্য হেসে উঠল। নূরও সাথে হেসে উঠল। আদিত্য নূরকে বুকের মাঝে জড়িয়ে নিল। নূরও বিড়াল ছানার মতো আদিত্যের বুকের সাথে মিশে রইল। এরই মধ্যে আরও এক সপ্তাহ পার হয়ে গেছে। আবির সেদিন ওর মায়ের সাথে রাগারাগি করে আদিত্যের বাসায় চলে এসেছে। সেদিন থেকে আবির এই বাসাতেই আছে। আদিত্য দু একবার জিজ্ঞেস করেছিল বাসায় সব ঠিক আছে কিনা। আবির বলেছে সব ঠিক আছে, ভাবি ডলের সাথে সময় কাটাতে ভালো লাগে তাই এখানে থাকে। আর নূর ও আবির আর নূরও আবিরের সাথে অনেক হাসি খুশি থাকে। দুজন যে একই প্রকৃতির লোক, তাই তো তাদের জমে ভালো। দুজন সারাদিন নানান রকমের নতুন নতুন দুষ্টামি করে বেড়ায়। আবির নূরের সাথে আড্ডা দেওয়ার সাথে সাথে নীলার পেছনেও লেগে থাকে। নীলার সাথে খুনসুটি করে, ওকে মানানোর নানান তাল বাহানা করে। নীলা এখন আর চেয়েও আবিরকে অ্যাভয়েড করতে পারে না। নীলা উপরে উপরে রাগ দেখালেও ভিতরে ভেতরে ঠিকই আবিরের প্রতি টান অনুভব করছে। সেদিন আয়াতের বাসায় এসে নীলার সাথে কথা বলেছিল। নীলার পাশে বসে শান্ত সুরে বলেছিল। দেখো নীলা, আমি জানি আমার মা তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, তার জন্য আমি অনেক দুঃখিত। তাই বলে তুমি মায়ের শাস্তি ভাইয়াকে দেবে, এটা কি ঠিক বলো? তুমি জানো সেদিন ভাইয়া তোমাকে নিয়ে মায়ের সাথে অনেক প্রতিবাদ করেছে, আর বলেছে বিয়ে করলে সে তোমাকেই করবে আর কাউকে না। আমি জানি তুমি হয়তো ভাইয়াকে ভরসা করতে পারছো না, ভাইয়াকে হয়তো তোমার ক্যারেক্টারলেস মনে হয়। ভাইয়ার যে ইমেজ, তাতে তোমার তাকে ভরসা না করাটাই স্বাভাবিক। তবে একটা কথা আজ বলতে চাই তোমাকে, তুমি হয়তো ভাববে আমি বোন বলে ভাইয়ের তরফদারি করছি, কিন্তু আমি সত্যিই বলছি, ভাইয়া যেমনটা সবার সামনে নিজেকে প্রেজেন্ট করে আসলেও তেমনটা না। ওর আসলে সবার সামনে নিজেকে প্লে বয় ক্যাসনোভা ভাব দেখাতে পছন্দ করে। তবেও যতই মাস্তি মজা করুক, কিন্তু আজ পর্যন্ত কোনো মেয়ের সাথে সিরিয়াস রিলেশনশিপে যায়নি।
হ্যাঁ, মেয়েদের সাথে ফ্লার্ট করে, মাস্তি করে, তবে এগুলো শুধুই ফানের জন্য করে। তুমি হয়তো ভাববে আমি কিভাবে জানবো। আসলে আমি আর ভাইয়া নিজেদের ভেতরে অনেক ফ্রি। আমি ভাইয়ার সব কিছুই জানি, আর ওর মনের কথাও বুঝতে পারি। তাই তো ভাইয়া যে তোমাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে সেটা আমি উপলব্ধি করেছি। কারণ কাউকে ভালোবেসে না পাওয়ার কষ্টটা আমার চেয়ে ভালো আর কেউ বুঝবে না। তাই তোমাকে বলছি, তুমি প্লিজ ভাইয়াকে একটা চান্স দিয়ে দেখো। আশা করি তুমি পস্তাবে না। নীলা সেদিন শুধু আয়াতের কথাগুলো শুনছিল, প্রতিউত্তরে কিছুই বলেনি। তবে সেদিনের পর থেকে আবিরের প্রতি ওর একটা অন্যরকম অনুভূতি তৈরি হয়েছে। ড্রয়িং রুমে বসে সবাই আড্ডা দিচ্ছিল, তখনই একটু পরে ওখানে আয়াত এসে উপস্থিত হলো। বিহানও ওখানেই ছিল, তবে একটা বারের জন্য আয়াতের দিকে তাকালো না। আয়াতের সাথে ছিল ওর এক ছেলে ফ্রেন্ড। আয়াতকে দেখে আদিত্য হাসি মুখে বলল, আরে আয়ু, কেমন আছিস? আরে ছেলেটাকে চিনলাম না তো। আয়াত আর চোখে বিহানের দিকে তাকিয়ে হাসি মুখে বিহানকে শুনিয়ে শুনিয়ে বলল, ভাইয়া, ও হলো রিয়াদ, আমার বেস্ট ফ্রেন্ড। ও না অনেক ভালো, আমার অনেক খেয়াল রাখে, আমাকে সব সময় হেল্প করে। ও আচ্ছা, আয় বস তোরা। আয়াত ছেলেটাকে নিয়ে বিহানের পাশাপাশি সোফায় গিয়ে বসলো আর বিহানকে শুনিয়ে শুনিয়ে রিয়াদের সাথে হাসাহাসি করে কথা বলতে লাগলো। আসলে আয়াত বিহানকে জেলাস করানোর জন্যই রিয়াদকে নিয়ে এসেছে। মনে মনে ভাবছে আজ তো সে বিহানকে জ্বালিয়ে কয়লা করে ছাড়বে। তবে বেচারি আয়াতের প্ল্যান সফল হওয়ার কোনো সূক্ষ্ম লক্ষণ দেখছে না। বিহান তো একেবারের জন্য ওর দিকে তাকাচ্ছে না। হতে পারে ভিতরে ভিতরে রাখছে তাই তাকাচ্ছে না। কথাটা ভেবে নিজে নিজেই খুশি হতে লাগলো আয়াত। কিছুক্ষণ এভাবেই চলার পর বিহান হঠাৎ উঠে দাঁড়িয়ে বাইরের দিকে চলে গেল। আয়াত ভাবলো হয়তো বিহান জেলাস হয়ে এখান থেকে চলে গেছে। এটা ভেবে আয়াত মনে মনে খুশি হয়ে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বাইরের দিকে গেল। আয়াত বাইরে এসে দেখলো বিহান ফোনে কথা বলছে। আয়াত বিহানের পাশে গিয়ে দাঁড়ালো। বিহানের কথা শেষ করে ঘুরতে নিলে আয়াতকে দেখে ভ্রুকুচকে বলল, কি হইল, আপনি এইখানে কেলা? এমনি আমার মন চেয়েছে তাই। কেন, আমি কি এখানে আসতে পারি না? কেন পারবেন না? এটা আপনার ভাইয়ের বাচ্চা, আপনি যেখানে খুশি সেইখানে যাইবার পারেন। কথাটা বলেই বিহান চলে যেতে নিলে আয়াত আচ্ছা শুনুন, রিয়াদ সত্যি অনেক ভালো তাই না? আমার কত কেয়ার করে। সত্যি ওর মতো ছেলে হয় না। আমার তো মনে হয় ও হয়তো মনে মনে আমাকে ভালোবাসে, তবে বলতে পারে না। আপনার কি মনে হয়? বিহান আয়াতের দিকে ঘুরে বলে উঠল, হ, এক্কেরে ঠিক কইছেন, আমারও তাই মনে হয়। তাইলে কবে খাইবার পারুম? আয়াত থতমত খেয়ে বলল, কি খাবেন? আরে আপনার আর আপনার ওই কেয়ারিং আবালের বিয়ার দাওয়াত আর কি। হাসা কইতেছি, মেলা দিন কইলজা ডুবাইয়া বিয়ার দাওয়াত খাই না। জলদি জলদি স্বাদের আয়োজন করে ফালান, আমি হেলামন ভইরা খাবার পারুম। চিন্তা কইরেন না, ফিরি ফিরি দাওয়াত খাইতাম না। একখান কাইল্লা ছাতা গিফট করুম নে। এরপর ছাতা নিচে আপনারা দুজন গান গাইয়েন, পেয়ার হুয়া ইকরার হুয়া। চাইলে ফ্রিতে নাগিন ডান্সও দেখাই দিমুনে। আমার যে কি খুশি লাগতেছে মাইরি। অহন আমি যাই, বিয়ার লাইগের নতুন জামা কাপড় তো বানাইতে দিতে হইব তাই না? এক নাগারে কথাগুলো বলে অতি উৎসাহ নিয়ে চলে গেল বিহান। আর বেচারি আয়াত ওখানে হাঁ করে দাঁড়িয়ে রইল। তার প্ল্যান যে এভাবে তার মাথার উপর ঘোল ঢেলে দিবে ওটা তো তার জানাই ছিল না। যাকে জেলাস করতে চাইলাম সে উল্টো এখন আমার বিয়ের দাওয়াত খাবার প্রস্তুতি নিচ্ছে। বাহ, কি কপাল আমার। আদিত্য অফিস থেকে মাত্রই ফিরেছে। দরজার সামনে এসে দেখলো দরজা খোলা। আদিত্য একটু অবাক হলো, কারণ রোজ ও আসলে নূর দরজা খুলে দেয়। তাহলে আজ কি হলো? আদিত্য ভিতরে ঢুকে সামনে তাকাতেই দেখলো নূর একটা টেবিলের সামনে চেয়ারে আয়েসি ভঙ্গিতে বসে আছে। সাথে আয়াত আর নীলাও আছে। ওদের কিছুটা সামনে ফ্লোর থেকে একটু উঁচু করে স্টেজের মতো বানানো হয়েছে, যেখানে আবির রিমোট হাতে নিয়ে মুখের সামনে মাইকের মতো ধরে কি কি যেন বলে যাচ্ছে। আদিত্য এসব দেখে ভ্রুকুচকে বলল, এসব কি হচ্ছে এখানে? আদিত্যকে দেখে নূর উৎসাহী কণ্ঠে বলে উঠল, আরে হিরো, তুমি এসে গেছো? দেখো দেখো, আমরা না রিয়েলিটি শো খেলছি। আমাদের শোয়ের নাম কে হবে সেরা পুরুষ। অনেক মজা হবে, তুমিও আসো না, খেলো আমাদের সাথে।
এইসব দেখে তেমন একটা অবাক হলো না আদিত্য, কারণ এইসব দেখে অভ্যাস হয়ে গেছে ওর। আজকাল এদের কাজই এই, রোজ নতুন নতুন কিছু করা। সাথে এই আবির পাগলটা তো আছেই। তাই আদিত্য মুচকি হেসে বলল, তোমরা খেলো, আমি একটু ফ্রেশ আসছি। আচ্ছা। আদিত্য সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। এদিকে আবির তার মহান উপস্থাপনা শুরু করে দিল। রিমোট মুখের সামনে মাইকের মতো ধরে বলে উঠল, তো সাহেবান, মেহেরবান, কদরদান, পানদান, থুকদান, নূরজাহান, শাহরুখ খান, সলমান খান, যে আমার কথা বোঝে না সে উগান্ডায় গিয়ে লাথি খান। তো শুধু দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই শো, যার নাম 50 আবার নিবেদিত কে হবে সেরা পুরুষ। সবার আগে স্বাগতম জানাবো আমাদের সম্মানীয় বিচারক মণ্ডলীকে। তো জোরদার তালিয়া হয়ে যাক আমাদের প্রধান বিচারক সম্মানীয় রানী সাহেবার জন্য। আবিরের কথায় সবাই তালি বাজাতে লাগলো। নূর খুশি হয়ে নিজের জন্য নিজেই তালি বাজাচ্ছে। এরই মধ্যে ওখানে বিহান এলো। বিহান এসে সোফায় বসে ওদের কাণ্ড দেখতে লাগলো। আবির আবার বলে উঠল, তাহলে ডেকে নেওয়া যাক আমাদের আজকের প্রতিযোগীদের। তো প্রথমে হবে বিড়াল হাঁটা, ক্যাটওয়াক রাউন্ড। আমি এক এক করে প্রতিযোগীদের নাম নেব, তারা বিড়াল হাঁটা করে দেখাবে, আর আমাদের বিচারক মণ্ডলী তাদের বিড়াল হাঁটায় নাম্বার দেবে। প্রতিযোগীরা আর কেউ না, বরং বাসার মেল সার্ভেন্ট আর গার্ডসরা। আবির প্রথমে একটা গার্ডের নাম নিয়ে বলে উঠল, তো আমাদের মাঝে এখন আসছে পাতলে তলার কালির মতো চকচকা সুন্দর দ্য হ্যান্ডসাম বয় কালু মিয়া। কথাটা বলে আবির ওখান থেকে সরে গেল। আর কালু মিয়ার এন্ট্রি হলো। সাদা শার্ট, প্যান্ট আর কোদালের মতো সুন্দর দাঁতগুলো বের করে আবালের মতো হাসি দিয়ে সামনের দিকে এগিয়ে আসছে। হাঁটার সময় পা দুটো এমন ভাবে ফেলছে, মনে হচ্ছে সে ক্যাট ওয়াক না ব্যাং ওয়াক করছে। তাকে দেখে বিহান বিশেষ টিপুনি করে বলে উঠল, वाह बल्ले बल्ले, क्या बात कालू मियाँ, बहुत अच्छा, पूरा चंद्रग्रहण लागतेছে মাইরি। বিহানের কথায় কালু মিয়া তার সুন্দর দাঁতগুলো আবারও প্রসারিত করে ফেললো। হাঁটা শেষ করে দাঁড়িয়ে রইল। নূর তার নাম্বার বোর্ড থেকে 2 নাম্বার বের করে দেখালো। তার মানে সে 2 নাম্বার পেয়েছে। কালু মিয়া মাথা ঝুঁকিয়ে বিচারককে সম্মান জানিয়ে আবার উল্টো দিকে একইভাবে হেঁটে চলে গেল। এবার আবির আরেক গার্ডের নাম নিয়ে বলল, তো এবার আমাদের মাঝে আসছেন উনি, যার পেটের ভেতর আটলান্টিক মহাসাগর লুকিয়ে আছে, যার ভুঁড়ি শুধু ভুঁড়ি না, পৃথিবীর অষ্টম আশ্চর্য। তার পেট ফাটলে আজই দুনিয়াদারি ধ্বংস হয়ে যাবে। সে হলো আমাদের ওয়ান অ্যান্ড অনলি শামসের আলী। নাম নিতে শমসের আলী তার মহান পেট খাড়া নিয়ে হাজির হলেন। পরনে লুঙ্গি আর ঢোলা শার্ট, 2 পাও ফাঁক করে হাঁসের মতো প্যাক প্যাক করে হেঁটে আসছেন। তাকে দেখেও বিহান টিপ্পনি করে বলল, वाह शमशेर मियाँ खतरनाक, আজকে তো সব ছেড়িরা তোমারে দেখা হাঁটু ফেল কইরা ফেলবে, হাসা কইতেছি দেখা লও। শমসের আলী খুশিতে গদগদ হয়ে বলল, কি যে কন্যা স্যার। নূর শমসের আলীকে 3 নম্বর দিল। এইভাবে আবির এক এক করে সব আজব আজব আইটেমের মডেলগুলোটিকে তাকে ক্যাটওয়াক দেখালো। আবির শেষের ক্যান্ডিডেটকে ডাক দিল। ঠিক সেই সময় আদিত্য সিঁড়ি বেয়ে নেমে এলো। প্রতিযোগীর জায়গায় আদিত্যই সেখান দিয়ে হেঁটে আসছে। আদিত্য সাবান নিয়ে একটা টি শার্ট আর ট্রাউজার পরেছে। এক হাতে চুলগুলো ব্রাশ করে আরেক হাতে মোবাইল টিপতে টিপতে সামনের দিকে এগিয়ে আসছে। নূর 2 হাতের তালুর মধ্যে মুখটা ঠেকিয়ে এক ধ্যানে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে আদিত্যের দিকে। মনে মনে ভাবছে, হিরোটা কত সুন্দর, সেরা পুরুষ তো আমার হিরোই হওয়া উচিত। আদিত্য নূরের সামনে আসতেই নূর ওর হাতের কাছে থাকা সবগুলো নাম্বারের বোর্ড তুলে ধরলো। আদিত্য সেটা দেখে ভ্রু কুঁচকে বলল, এগুলো কি আনছেন? নূর বলে উঠো, এগুলো নাম্বার, তোমাকে সবগুলো নাম্বার দিলাম, তুমি সবার সেরা পুরুষ। আদিত্য হালকা হেসে দিল। আবির আদিত্যের কাছে এসে বলল, কি করছো ভাই? তুমি এই কম্পিটিশনে আসলে তো বেচারা প্রতিযোগীদের কলা গাছের সাথে গলায় দড়ি দিতে হবে। আদিত্য বলে উঠল, শাট আপ ইডিয়েট, আমি কেন প্রতিযোগী হতে যাব? আমি তো এমনি এখানে আসছিলাম। ও তাও ভালো। আদিত্য গিয়ে সোফায় বসলো। আবির আবার বলতে লাগলো, তো দর্শক বৃন্দ, আমাদের 1 রাউন্ড শেষ হয়ে গেছে। এখন আমাদের 2য় রাউন্ড হবে, আর 2য় রাউন্ডে আমাদের প্রতিযোগীদের নিজেদের ট্যালেন্ট দেখাতে হবে। তো সবার প্রথমে আসছে কালু মিয়া, আর কালু মিয়া আমাদের তার মধুর কণ্ঠে গান শোনাবে।
তানিয়া। একটু পরে কালু মিয়া স্টেজে এসে হাতে গ্লাস নিয়ে মাইকের মতো সামনে করে ফাটা বাঁশের মতো সুরেলা কণ্ঠে গেয়ে উঠল। তুমি আমার চাঁদ, আমি চাঁদেরই আলো, যুগে যুগে আমি তোমায় বাসবো ভালো। তুই আর চাঁদ, আই চাঁদেরই বাতি, যুগে যুগে আই তরে বাসমু ভালো। কালু মিয়ার এমন দুর্ধর্ষ কণ্ঠ শুনে পুরো বাড়ি যেন কেঁপে উঠল। সবাই দুই হাতে কান চেপে ধরে তাকে থামতে বলল। কালু মিয়া থেমে গেলে সবাই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। এরপর এলো শামসের আলী। সে এসে ডান্স শুরু করে দিল। তার ডান্সের তাড়নায় বাড়ির যেন ভূমিকম্প শুরু হয়ে গেল। সবাই যার যার চেয়ার চেপে ধরে পড়ে যাওয়া থেকে বাঁচার চেষ্টা করলো। তারপর এলো আরেকজন গার্ড। সে বলল সে অভিনয় করে দেখাবে। আবির অ্যাকশন বলতেই গার্ডটি ড্রামাটিকভাবে বলে উঠল। চৌধুরী সাহেব, আমি আপনার মেয়েকে ভালোবাসি। আমি একজন সত্যিকার প্রেমিক। আমার ভালোবাসা টাকা দিয়ে কেনা যাবে না। আপনি ভাবলেন কি করে আপনার এই সামান্য 10 লাখ টাকার কাছে আমি আমার ভালোবাসাকে বিক্রি করে দেব? হ্যাঁ, তবে 50 লাখ টাকা হলে না হয় ভেবে দেখতে পারি। আসলে আমার ভালোবাসা একটু হাই লেভেল তো, তাই এর মূল্য বেশি। আগের চৌধুরী সাহেব তো 40 পর্যন্ত অফার করেছিল। আপনি 50 দিলে ডিল ডান করতে পারি। রিহান মুখে 2 আঙ্গুল ঢুকিয়ে শীষ বাজিয়ে বলল। জিও মামা, কি ডায়লগ ঝাড়ছো মাইরি, একদম খাপে খাপ মাইনকার বাপ। এরপর আরও কিছু আওলা ঝাওলা ট্যালেন্ট প্রদর্শন হলো। এরপর হলো দ্বিতীয় রাউন্ড। এই রাউন্ডে সবাইকে বিচারকদের প্রশ্নের উত্তর দিতে হবে। সবার প্রথমে কালু মিয়াকে নূর প্রশ্ন করলো। আচ্ছা, তুমি পড়াশোনা কতদূর করেছো? কালু মিয়া বলে উঠল। রানী সাহেবা, আই এপ্রিল পর্যন্ত পড়ছি। সবাই ভ্রু কুচকে বলল। আরে হয়েছে কি, আরে আর বাপ মা জানুয়ারিতে ভর্তি করাইছিল স্কুলে, আর এপ্রিলেই আরে মাস্টাররা স্কুল থেন উষ্টা মাইরা বাইর কইরা দিছে, এলাই আই এপ্রিল পর্যন্তই পড়ছি। কালু মিয়া কথায় সবাই হাসতে লাগলো। এবার আরেকজন গার্ড নীলা বলল। আচ্ছা, আপনি আপনার নিজের সম্বন্ধে কিছু বলুন। গার্ডটি হঠাৎ নেকা কান্নার সুরে মেলোড্রামা করে বলল। ম্যাডাম, কি করুম, আমার জীবনটা অনেক কষ্টের ম্যাডাম। আমি অনেক কষ্ট কইরা এত দূর আইছি। আপনি জানেন ম্যাডাম, আমরা এতটা গরিব যে আমার তো 8 মাসে জন্ম হয়ে গিয়েছিলাম, আর জন্ম নিতেই আমি কাইন্দা হালাইছিলাম। ভাবতে পারেন কত গরিব ছিলাম আমরা। এতটা গরিব যে জীবনে একখানের বেশি বিয়া করবার পারি নাই। কত কষ্ট আমার। লোকটার কথা শুনে নাক টেনে টেনে কাঁদতে লাগলো। আদিত্য এতক্ষণ ফোনে কিছু একটা করছিল। নূরের কান্নার শব্দ শুনে আদিত্য চমকে গেল। আদিত্য দ্রুত নূরের কাছে গিয়ে নূরের মুখটা ধরে চিন্তিত সুরে বলল। হ্যাঁ আঞ্চল, কি হয়েছে তোমার, কাঁদছো কেন? নূর আদিত্যর দিকে ঝুঁকে গিয়ে ফিসফিস করে বলল। আরে হিরো, আমি সত্যি সত্যি কাঁদছি না তো। রিয়েলিটি শোতে এভাবে কথায় কথায় কেঁদে ফেলতে হয়, এটাই নিয়ম, এতে শো হিট হয়। নূরের কথায় আদিত্য স্বস্তির নিঃশ্বাস ফেলে হালকা হাসলো। তারপর আবার সোফায় গিয়ে বসলো। সব রাউন্ড শেষে জিতে গেল কালু মিয়া। কালু মিয়া হয়ে গেল সেরা পুরুষ। নূর একটা নকল ট্রফি কালু মিয়ার হাতে তুলে দিল। কালু মিয়ার ট্রফি হাতে নিয়ে নেকা কান্না করে দিল। আমি আমার এই জিতের জন্য আমার 14 গোষ্ঠী, আমারে উষ্টা মারা মাস্টার, আমারে লাত্তি মারা গার্লফ্রেন্ডে, আমারে জুতা পিঠে করা বউরে ধন্যবাদ দিবার চাই। কালু মিয়ার কথায় সবাই হাসতে লাগলো। অতঃপর শেষ হলো এদের শো। নূর ওর বিড়াল ছানাকে নিয়ে বাইরে খেলছে। আদিত্য একটু আগেই অফিসে চলে গেল। নূর হাঁটতে হাঁটতে একটু বাগানের দিকে এগিয়ে গেল। বাগানে গিয়ে হঠাৎ নূর দেখলো মিনু আন্টি ওদের বাসার কেয়ারটেকার রহিম চাচাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে, আর হাত পাখা দিয়ে বাতাস করছে। আবার শাড়ির আঁচল মুখে গুজে কেমন লাজুক লাজুক হাসছে। অবুঝ নূর ব্যাপারটা বুঝতে পারল না বলে শুধু তাকিয়ে রইল। একটু পরে মিনু আন্টি বাসার ভিতর আসলে নূর মিনু আন্টির কাছে গিয়ে জিজ্ঞেস করলো। আচ্ছা, তুমি রহিম চাচাকে খাইয়ে দিচ্ছিলে কেন? উনি কি হাত দিয়ে খেতে পারে না?
নূরের কথায় মিনু আন্টি একটু অপ্রস্তুত হয়ে পড়ল। তারপর লাজুক ভঙ্গিতে বলল, আসলে উনি আমার স্বামী, যেমন আদিত্য বাবা আপনার স্বামী তেমন। ও মিনু আন্টি আবার বলল, আসলে ওনার খুব শখ হচ্ছিল আমার হাতে খাওয়ার, তাই আর কি। আগে যখন আমরা গ্রামে থাকতাম তখন আমি ওনার জন্য খেতে এভাবে খাবার নিয়ে যেতাম, আর উনি আমার হাতে খাওয়ার শখ করতেন। নূর আরও কৌতূহলী হয়ে বলল,